হ্যালো হ্যালো, ঠিক আছে, ফুল উঠে ফাইন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটি ফিজিক্স লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়ব ফিজিক্স প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারটা। ঠিক আছে, আমরা এই মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা হচ্ছে একটা সহজ চ্যাপ্টার। এইটা থেকে এইচএসসিতে আমাদের উচিত টার্গেট করা যে আমরা এই চ্যাপ্টারটা থেকে একটা সিকিউ আনসার করব। এবং আগেই বললাম, যেহেতু এটা একটা সহজ চ্যাপ্টার, তাই এইটার সিকিউগুলোও কিছু কয়েকটা মাত্র অল্প টাইপ আছে। ওই অল্প টাইপগুলোর উপরই দেখা যায় অধিকাংশ সিকিউ আসতেছে। যেমন এই যে অভিকর্ষ ত্বরণ সংক্রান্ত টাইপটা, আর হচ্ছে মুক্তিবেগ আর কৃত্রিম উপগ্রহের টাইপ, এই তিনটা টাইপ থেকেই ঘুরে ফিরে এইচএসসিতে সব কোশ্চেন আসে। ঠিক আছে, আমরা আজকের এই ক্লাসটা এমনভাবে করব যে যেন আমাদের এইচএসসিটা ফুললি কভার হয়ে যায়, এইচএসসিতে আমরা সৃজনশীলটা ভালোভাবে আনসার করতে পারি। ঠিক আছে ভাইয়েরা, আমরা কনসেপ্টগুলো বুঝবো এইচএসসিতে আনসার করার মতো করে, এরপর হচ্ছে সৃজনশীলগুলো সলভ করে নিব এই চ্যাপ্টারের ইনশাল্লাহ। তাহলে আর দেরি না করে চলো আমরা ক্লাস শুরু করি আজকের। ঠিক আছে, ওকে। প্রথমেই হচ্ছে আমরা চলে যাই যে এই চ্যাপ্টারটায় আছে কি কি। ফার্স্টেই আমরা এই চ্যাপ্টারটা দেখব। এক মিনিট। ফার্স্টে কি দেখব আমরা? নিউটনের মহাকর্ষ সূত্র। অলরেডি আমরা জানি এটা নিউটনের মহাকর্ষ সূত্র। এরপর আমরা কি করব? এরপর আমরা দেখব হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। এরপর হচ্ছে আমরা দেখব কৃত্রিম উপগ্রহ। এরপর আমাদের হচ্ছে মুক্তিবেগ। এরপর আমাদের লাস্ট টপিক হবে গিয়ে ওই যে কি বলে মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য। হ্যালো, কি নাই? ফাইন, এই কয়েকটা টপিক আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা শেষ করব। তাহলে চলো, আমাদের ফার্স্ট টপিক কি বললাম? আমাদের ফার্স্ট টপিক হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। চলো আমরা করি। এটা তো আমরা অ্যাকচুয়ালি জানি কি বলছিলেন নিউটন। আচ্ছা, রিফাত হাসান কমেন্ট করেছো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, নিউটনের মহাকর্ষ সূত্র কি? ওই যে মনে আছে আপেল পড়ে গেছিল, ওইখান থেকে উনি একটা সূত্র আবিষ্কার করছিলেন। আমরা সবাই জানি যে প্রত্যেকটা বস্তুই আরেকটা বস্তুকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান কি? প্রত্যেকটা বস্তুই আরেকটা বস্তুকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটার মান ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং ভরদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব,
মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যেহেতু আমরা এখান থেকে সমানুপাতিক চিহ্নটা উঠে সমান বসাচ্ছি, এই জন্য আমরা একটা কনস্ট্যান্ট জি ইন্ট্রোডিউস করতেছি। ঠিক আছে, এই জিটা কিন্তু আবার খুবই স্পেশাল একটা কনস্ট্যান্ট। কেন স্পেশাল একটা কনস্ট্যান্ট? আমাদের ফিজিক্সে অন্য যেসব কনস্ট্যান্ট আমরা পড়ব, ওই কনস্ট্যান্টগুলো দেখবা মাধ্যমের বেসিসে চেঞ্জ হচ্ছে, তাপমাত্রার বেসিসে চেঞ্জ হচ্ছে, এবং আরও অন্যান্য কোনো প্যারামিটারের বেসিসে চেঞ্জ হতে পারে। একমাত্র ফিজিক্সে এই জি, আমাদের ফিজিক্স বইয়ে একটা মাত্র কনস্ট্যান্ট হচ্ছে এই জি, যার কোনো চেঞ্জ নাই। এই জন্য আমরা এই জিটাকে বলি কি? সার্বজনীন ধ্রুবক। মানে মাধ্যম, তাপমাত্রা, এটসেট্রা কোনো কিছুর বেসিসেই এই জি কখনো বদলাবে না। জি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এবং কনস্ট্যান্টটার মান কত বলো তো? আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও এই কনস্ট্যান্টটার মান কত, দেখি তোমরা পারো নাকি। ওকে, তাইলে আবার আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটায় চলে আসি। কি বলছে? F = g m1 m2/d²। এতটুকু জানলেই হয়ে যাবে ভাই আমাদের। ফাইন, ডান। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসে যে আমাকে এই জি এর এককটা বের করে দেখাও। এই একক বাইর করতে হয় কেমনে? আমি একটা মুখস্থ না করে সহজ নিয়ম শিখাই দিই। আমরা জানি কি এফ এর একক হচ্ছে নিউটন, জি এর একক ধরলাম এক্স, ভরের একক কি? কেজি ইন্টু কেজি, ডি মানে দূরত্বের একক কি? মিটার, যেহেতু স্কোয়ার আছে মিটার ইন্টু মিটার। তাইলে আমার এক্স সমান সমান এখানে কি হবে? নিউটন মিটার স্কোয়ার, কেজিটা নিচে চলে আসবে, পার কেজি স্কোয়ার, অর্থাৎ নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ক্লিয়ার? এককগুলা আমাদের আসলে মুখস্থ রাখার দরকার নেই, আমরা এইভাবে করে সহজেই বের করে ফেলতে পারবো। এটা কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ। আর আমার একটা ইম্পর্টেন্ট খ নম্বরের কোশ্চেন কি? ওই যে বললাম আমাদের ওই জি মহাকর্ষীয় ধ্রুবকটা কেন একটা সার্বজনীন ধ্রুবক, এটা ব্যাখ্যা করো। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এই চলে গেল কিন্তু আমাদের প্রথম টপিক, একদম ইজি। চলো আমরা সেকেন্ড টপিকে চলে যাই। সেকেন্ড টপিকটা কি ছিল? সেকেন্ড টপিকটা ছিল ভাইয়া জি এর পরিবর্তন। এই জি এর পরিবর্তনটা আমরা শিখবো তিনটা সাপেক্ষে। একটা হচ্ছে আমি ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে চলে যাব, আরেকটা হচ্ছে আমি ভূপৃষ্ঠ থেকে গভীরে চলে যাব, আরেকটা হচ্ছে কি আমার পৃথিবী যে ঘুরতেছে এই ঘূর্ণনের কারণে প্রভাব। চলো আমরা একটু দেখি। তাহলে কোন তিনটা আমি বললাম? যে এইচ উচ্চতায়, এরপর কি আমার এইচ গভীরতায়, এরপর কি আমার কই আছে পৃথিবীর ঘূর্ণনের জন্য, পৃথিবীর ঘূর্ণনের জন্য, এর জন্য জি এর একটু চেঞ্জ হয়। ওকে ভাইয়ারা, তাহলে চলো আমরা চলে যাই এগুলা কিভাবে হয়। ফার্স্টেই আসি গিয়ে এইচ উচ্চতায়। তার আগে দেখি আমাদের মনে আছে নাকি হোয়াট ইজ জি? জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। কই থেকে আসছে ভাইয়া এটা? আর এটা কোথার জন্য সত্য? চলো আমরা একটু দেখে ফেলি। এই হচ্ছে আমার পৃথিবী, এই হচ্ছে আমার পৃথিবীর কেন্দ্র, এবং এইখানে ধরো একটা বস্তু আছে। ঠিক আছে, এইটা পৃথিবীর কেন্দ্র, এখানে হচ্ছে আমার একটা বস্তু আছে। আমি ধরে নিতে পারি যে আমার পৃথিবীর কেন্দ্রে আমি কি ধরে নিতে পারি যে পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর পুরা ভরটা কেন্দ্রীভূত আছে। অর্থাৎ এটা একটা বিন্দু বস্তু যার ভর হচ্ছে পৃথিবীর ভরের সমান। ঠিক আছে, এটা আর একটা বিন্দু বস্তু যার ভর হচ্ছে এম। বলতো আমাদের ওজন কত? ওজন, আমাদের ভর যদি এম হয় আমাদের ওজন হচ্ছে এমজি। কোনো বস্তুর ভর যদি এই যে এম হয় তার ওজন হচ্ছে এমজি। এই এমজিটা কি? এই এমজিটা হচ্ছে পৃথিবী তাকে যে বলে নিজের দিকে আকর্ষণ করে, যেটাকে আমরা ওজন হিসেবে জানি।
mg। ফাইন, তাহলে এই mg ইজ ইকুয়াল টু, আমরা এখন ওই নিউটনের মহাকর্ষ সূত্রটা প্রয়োগ করি। নিউটনের মহাকর্ষ সূত্রটা কি প্রয়োগ করব? এই দুইটা ভরের মধ্যকার আকর্ষণ বল, এই দুইটা ভরের মধ্যকার আকর্ষণ বল। হ্যাঁ, এদের কি আকর্ষণ বল আমরা কি জানি? ভরের গুণফল বাই দূরত্ব স্কোয়ার। এদের মধ্যে দূরত্ব কত বলো তো ভাইয়া? এটা হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ, মানে কি mm/r স্কোয়ার, সাথে কি, সাথে আমার একটা মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন ধ্রুবকটা বসায় দিলাম। ঠিক আছে, ফাইন। তাহলে এখন আমার কাহিনী কি, এই উভয় পাশ থেকে কাটা চলে যাবে। এখন হচ্ছে g ইজ ইকুয়াল টু gm/r স্কোয়ার। ডান, পেয়ে গেলাম আমরা g ইজ ইকুয়াল টু gm/r স্কোয়ার। এবং আরেকটা মজা হচ্ছে, এই যে নিচে আমরা r বসায় দিচ্ছি, আরটা বসায় দিয়ে আমি কি বুঝাচ্ছি? যে বস্তুটা ভূপৃষ্ঠের উপরে আছে। হ্যাঁ, বস্তুটা ভূপৃষ্ঠের উপরে আছে। এখন ধরি বস্তুটা অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠের উপরে নাই, বস্তুটা আছে কোথায়? বস্তুটা আছে এইখানে, মানে পৃথিবীর কেন্দ্র থেকে x পরিমাণ দূরে আছে বস্তুটা। ঠিক আছে ভাইয়া? তাহলে এখন আমরা কি লিখতে পারবো? এই m ভরের বস্তুটার ওজন কি? ওজন তো ভাইয়া mg। ফাইন, mg ইজ ইকুয়াল টু আমার g m বাই এক্স স্কোয়ার। ড্যাং ড্যাং, তাহলে g ইজ ইকুয়াল টু gm বাই এক্স স্কোয়ার। ফাইন, তাহলে g এর চেঞ্জটা মানে এরকম হচ্ছে। তার মানে এই যে আমি g ইজ ইকুয়াল টু gm/r স্কোয়ার লিখছি, এইটা শুধু সত্য কিসের জন্য? এইটা শুধুমাত্র সত্য হচ্ছে ভূপৃষ্ঠের জন্য। যে কোনো বস্তু যদি ভূপৃষ্ঠে অবস্থান করে তার জন্য সত্য। আর এমনিতে ইন জেনারেলি কোনটা সত্য হবে? gm/x স্কোয়ার। ওইটাও আমরা দেখবো, ওইটারও পার্থক্য আছে। ওকে, মানে প্রকার লাইক এক্সেপশন আছে। তাহলে এইবার আমরা চলে যাই, কি বললাম? ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়, এই হচ্ছে আমার ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, আর ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়। তাইলে টোটাল দূরত্বটা কত হবে ভাইয়া? h প্লাস r, তাই না? সো এখন আমরা কি লিখতে পারি? g ইজ ইকুয়াল টু gm বাই, এখানে কেন্দ্র থেকে দূরত্বটা কত? x মানে ছিল কেন্দ্র থেকে দূরত্ব, এখানে কেন্দ্র থেকে দূরত্বটা কত? r প্লাস h স্কোয়ার। এটাকে আমরা g প্রাইম বলে দেখি। g প্রাইম ইজ ইকুয়াল টু gm/r প্লাস h স্কোয়ার। সোজা কথা, শেষ। g প্রাইমটা কি? g প্রাইমটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। জি প্রাইম, জি প্রাইম ইজ ইকুয়াল টু gm/r প্লাস h স্কয়ার। আশা করি বুঝতে কারো সমস্যা হয় নাই? না ভাইয়া হয় নাই? এরপরে চলে যাই। তাহলে এই গেল আমার অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের প্রথম টাইপ। প্রথম টাইপটা কি ছিল ভাইয়া? প্রথম টাইপটা ছিল ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, মানে আমি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় চলে গেছি, এই জন্য আমার অভিকর্ষ ত্বরণের কি পরিবর্তন হবে? কি পরিবর্তন হবে? দেখো, gm/r স্কোয়ারের জায়গায় এখন gm/r প্লাস h স্কোয়ার লিখতে হচ্ছে। ওকে, তার মানে কি? তার মানে দেখো নিচ হরে বেড়ে গেল না, তার মানে জি প্রাইম কি কমে যাবে। আমি যত উচ্চতায় উঠব আমার অভিকর্ষ ত্বরণটা তত কমতে থাকবে। ঠিক আছে, আমার ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ ছিল সবচেয়ে বেশি, এরপর আমি যত উপরে উঠতে থাকবো আমার অভিকর্ষ ত্বরণটা কমতে থাকবে। ঠিক আছে, ফাইন। এরপরে আসি এইচ গভীরতায়। এই যে ধরো
এই যে ধরো আমার পৃথিবী, এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখন আমি ভূপৃষ্ঠ থেকে এই যে গভীরতায় নেমে গেছি, ধরো এইখানে চলে আসলাম, ঠিক আছে ভাইয়া? ভূপৃষ্ঠ থেকে এই যে গভীরতায় নিচে নামছি, ধরো আমি এখন এইখানে চলে আসলাম। এখন এই পয়েন্টে আমার অভিকর্ষ ত্বরণটা কত হবে? এই পয়েন্টে আমার অভিকর্ষ ত্বরণটা কত হবে? চলো আমরা দেখে নিই। আমার এতটুকু হচ্ছে গিয়ে আর, আর এতটুকু হচ্ছে গিয়ে এইচ। তাইলে আমার এতটুকু কি হবে ভাইয়া? আর মাইনাস এইচ। খুবই ভালো কথা। তাইলে এখন আসি আমরা, তাহলে আমার অভিকর্ষ ত্বরণটা কি হবে? জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে না? কেন? আমরা তো জানি জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই এক্স স্কোয়ার। সো বসা দিলাম, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। এখানে ঝামেলাটা কি ভাইয়া? ঝামেলাটা হচ্ছে, আমি তোমাদেরকে দেখাই। ধরো যখন বস্তুটা ভূপৃষ্ঠের বাইরে থাকে, যখন বস্তুটা ভূপৃষ্ঠের বাইরে থাকে, তখন দেখো পৃথিবীর প্রত্যেকটা ভর ওকে এই কেন্দ্রটার দিকে আকর্ষণ করে। ঠিক আছে? ধরে নাও যে পৃথিবীর প্রত্যেকটা কণা এই বস্তুটাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে, মানে পৃথিবীর প্রত্যেকটা ভর, পুরা ভরটাই এই বস্তু কণাটাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে। সিমিলারলি সে যখন ভূপৃষ্ঠে থাকে, তখনও পৃথিবীর পুরা ভরটাই ওকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে। কিন্তু সে যখন এইখানে আসে, তখন এই যে তার এই বাইরের ভরটা, এই যে বাইরের ভরটা, এই বাইরের ভরটা কি ওকে কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে? না তো, এই বাইরের ভরটা তো তাকে কেন্দ্রের বাইরের দিকে আকর্ষণ করতেছে। তার মানে আমার ভাইয়া এখানে এমটা হবে না, এম এর জায়গায় নিশ্চয়ই অন্য কিছু একটা হবে। মানে ওকে তো এই ভরটা কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে না, তাইলে আমি এখানে পৃথিবীর ভরটা লিখতে পারবো না। এখানে আমি কোন ভরটা নিব? এইখানে আমি এই আর মাইনাস এইচকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত আঁকবো, বৃত্ত এঁকে ওই ভরটা নিব, যে এতটুকু ভর আমার ওই বস্তুটাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে। তোমরা এতটুকু মনে রাখো। হ্যাঁ, আমার এই ব্যাখ্যাটা কিছু আরো স্পেসিফিক হইতে পারতো, কিন্তু আপাতত তোমাদেরকে এত স্পেসিফিক ব্যাখ্যা দিচ্ছি না। তোমরা জাস্ট মনে রাখো যে আমার যখন ভূপৃষ্ঠের ভিতরে চলে যায় বস্তুটা, তখন সব ভর ওকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে না, ওকে কিছু ভর ওকে কেন্দ্রের বাইরের দিকে আকর্ষণ করে। এই জন্য আমার কি করতে হবে? আমার এখানে জি এম বসানো যাবে না, আমার কি বসাইতে হবে? এখানে আমাকে এমটা পরিবর্তন করে বসাইতে হবে, জি এম প্রাইম। এখন বলো এই এম প্রাইমটা কি হবে? একটু দাঁড়াও। এখন এই এম প্রাইমটা কি হবে? এই এম প্রাইমটা হবে, আমরা যদি এই ব্যাসার্ধের একটা গোলক আঁকি, আমরা যদি এই ব্যাসার্ধের একটা গোলক আঁকি, এই গোলকটা যে পরিমাণ ভর ধারণ করে, এই গোলকটা যে পরিমাণ ভর ধারণ করে, ওইটাই হবে আমার এম প্রাইম। এখন এই গোলকটার ভর আমরা বাইর করবো কেমনে? আমরা ভাইয়া পৃথিবীর ভর জানি, আমরা ভাইয়া পৃথিবীর ব্যাসার্ধ জানি, আমরা কি পৃথিবীর ঘনত্বটা বের করতে পারবো না? অবশ্যই পারবো ভাইয়া। কিভাবে? পৃথিবীতে একটা গোলক, র ইজ ইকুয়াল টু এম বাই 4/3 পাই আর কিউব। কেমনে আসলো? আমরা জানি না ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, ক্লাস 9-10-এ পড়ে আসছি। তাইলে গোলকের ক্ষেত্রে আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। ফাইন। তাইলে এখন এই জায়গাটাও একটা গোলক,
এই জায়গাটারও ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব র মানে কি, পৃথিবীর প্রত্যেকটা পয়েন্টে, পৃথিবীর ভেতর প্রত্যেকটা পয়েন্টে ঘনত্ব হচ্ছে র। তাইলে এই জায়গাটার ঘনত্ব র, কোনো প্রবলেম নেই, এই জায়গাটার ঘনত্ব র। সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটার ভর কত পাবো, এম প্রাইম সমান সমান কত হবে, র ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম ইজ ইকুয়াল টু র ভি। আর ভি সমান সমান কত, 4/3 পাই আর মাইনাস এইচ কিউব। আগেরটা ছিল 4/3 পাই আর কিউব, এখন একটা কত হবে, 4/3 পাই আর মাইনাস এইচ কিউব। কেন ভাইয়া, কারণ এখন তো ব্যাসার্ধ হচ্ছে আর মাইনাস এইচ, এই যে ব্যাসার্ধটা হচ্ছে আর মাইনাস এইচ, শেষ। এইটাই হচ্ছে কাহিনী। তাহলে আমি আবার পুরো কাহিনীটা সামারাইজ করি ভাইয়া। আমার যখন ভূপৃষ্ঠে বস্তুটা ছিল তখন পুরা পৃথিবীর পুরা ভরটাই ওকে কেন্দ্রের দিকে আকর্ষণ করত। আমার যখন ভূপৃষ্ঠের থেকে এই উচ্চতায় ভরটা ছিল, মানে হচ্ছে এই কেসটা, তখনও পৃথিবীর পুরা ভরটাই তাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করত। কিন্তু আমি যখন একটা সুরঙ্গ করে এই উচ্চতা নিচে চলে গেলাম, তখন হয়ে গেছে ঝামেলা, যে পৃথিবীর পুরা ভরটা আমাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে না। তখন পৃথিবীর কিছু ভর আমাকে কেন্দ্রের বাইরের দিকে আকর্ষণ করতেছে, ওইগুলো তো আমার জি এর ক্যালকুলেশনে আসবে না। এই জন্য আমার কি করতে হবে, আমি এই এম ভরটাকে নিতে পারবো না, আমাকে অন্য একটা এম নিতে হবে। ঠিক আছে, আমাকে অন্য একটা এম নিতে হবে। ওই এমটা কত, ওই এমটা হচ্ছে গিয়ে আমি ওই কেন্দ্র থেকে এই বস্তুর ব্যাসার্ধকে, কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্বকে ব্যাসার্ধ ধরে আমি যদি একটা গোলক আঁকি, ওই গোলকের ভরটা। এতটুকু ক্লিয়ার তোমাদের? ফাইন। এরপরে যাই, এই গোলকের ভর কেমনে বাইর করব জানি না ভাইয়া, কিন্তু আমি জানি যে পৃথিবীর ভর জানি, পৃথিবীর ব্যাসার্ধ জানি। সো আমি পৃথিবীর ঘনত্বটা বাইর করতে পারবো কেমনে, কারণ আমি জানি র ইজ ইকুয়াল টু এম বাই ভি। সো র ইজ ইকুয়াল টু এম বাই 4/3 পাই আর কিউব। এইটা হচ্ছে আমার পৃথিবীর ঘনত্ব। তার মানে কি, পৃথিবীর প্রতিটা পয়েন্টে ঘনত্ব হচ্ছে এইটা, বুঝে গেছি? ফাইন, পৃথিবীর প্রতিটা পয়েন্টে ঘনত্ব হচ্ছে এইটা, বুঝে গেছি। তাইলে আমার এই জায়গাটাও তো পৃথিবীর অংশ। সো এই গোলকটার ভরও আমরা বাইর করতে পারবো কেমনে, এম ইজ ইকুয়াল টু র ভি, এম প্রাইম ইজ ইকুয়াল টু র ভি। শুধু এখানে ভি এর জায়গায় কি নিতে হবে, ভি এর জায়গায় এই গোলকটার আয়তন নিতে হবে, তাইলেই হয়ে যাবে। এই গোলকটার আয়তন কত, 4/3 পাই আর মাইনাস এইচ কিউব। শেষ, ক্লিয়ার? আচ্ছা, এরপর যাই, যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে জানাও। এরপর হচ্ছে কি আমার কি, তো আমি পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, জি ইজ ইকুয়াল টু জিএম প্রাইম বাই আর মাইনাস এইচ স্কোয়ার। এখন এম প্রাইমটা আমরা কত পাইছি, র ভি, র ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ কিউব ইজ ইকুয়াল টু আর মাইনাস এইচ স্কোয়ার। এটা কাটি, কাটলে একটা আর মাইনাস এইচ বাকি থাকে। তাইলে এখানে আমরা কি লিখতে পারি, 4/3 পাই র জি আর মাইনাস এইচ। ঠিক আছে ভাই, এরা এখন সেম কাজটা করি আমরা, এটাকে জি প্রাইম দিই, এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ। এখন আমরা পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা বাইর করি। আমরা কি জানি, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। পৃথিবী পৃষ্ঠে এই ক্ষেত্রেও আমরা কি এম কে কি লিখতে পারি, র ইন্টু 4/3 পাই আর কিউব লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি ভাইয়া। কিভাবে? কারণ আমরা জানি এম ইজ ইকুয়াল টু র ইন্টু আয়তন। সো র আর পৃথিবীর আয়তন কত, 4/3 পাই আর কিউব, যেহেতু পৃথিবী একটা গোলক, বাই আর স্কোয়ার। তো এটাও কাটা, শুধু আর থাকবে। সো এখানে কি লিখতে পারি, 4/3 পাই র জি আর। এই দুইটা জিনিস দেখো, জি প্রাইম বের হয়েছে এইটা, জি বের হয়েছে এইটা।
ডান। এখন আমরা কি করি, জি প্রাইম বাই জি করি। ইজি, শেষ। তার মানে আমরা একটা সেরা সূত্র পেয়ে যাচ্ছি। সূত্রটা কি ভাইয়া? জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। ডান। জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। মানে এত এত কাহিনী যে করলাম আমরা এতক্ষণ, তোমার কাহিনী কিছুই মনে রাখা দরকার নাই, কিছুই বুঝার দরকার নাই। তুমি জাস্ট এইটা বুঝে ফেল, তাইলেই হয়ে যাবে যে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ ইজ ইকুয়াল টু ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ মানে কত, 9.8 ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। হোয়াট ইজ এইচ? এইচ হচ্ছে গভীরতাটা, হোয়াট ইজ আর? আর হচ্ছে ভূপৃষ্ঠের ব্যাসার্ধ। ঠিক আছে, ফাইন। তাহলে আমি আবার একটু সামারি করে ফেলি। ফার্স্টেই আমরা কি শিখলাম? ফার্স্টেই আমরা শিখলাম হচ্ছে এইচ উচ্চতায় ও না, এর আগে আমরা শিখছিলাম ভূপৃষ্ঠে। লিখি, সব লিখি। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। দেখো এতক্ষণ যা বলছি না বুঝলেও হবে, এই জিনিসগুলো যদি তোমার মনে থাকে, আশা করি বুঝছো সবাই, না বুঝলেও হবে। শুধু এই তিনটা জিনিস যদি মনে থাকে তুমি ম্যাথ করতে পারবে। এখন যে 3-4টা লাইন লেখাবো এগুলো মনে থাকলেই তুমি এই অভিকর্ষ ত্বরণ রিলেটেড সব ম্যাথ করতে পারবা। ঠিক আছে, আসি আমরা। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। সেখানে জি কি? জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, এম কি? এম হচ্ছে পৃথিবীর ভর, আর কি? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা, এখন যদি আমরা অন্য কোনো গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে যাই কি করব? সেম প্রসিডিউর, জাস্ট এম এর জায়গায় ওই গ্রহের ভরটা বসবে আর আর এর জায়গায় ওই গ্রহের ব্যাসার্ধটা বসবে। ঠিক আছে, ফাইন। এই গেল আমার পৃথিবী পৃষ্ঠে, মানে কি এইখানে বস্তুটা আছে পৃথিবীর পৃষ্ঠে। ফাইন। এরপর আমরা যাই কি, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। ঠিক আছে, এই যে ভূপৃষ্ঠের কেন্দ্র পৃথিবীর কেন্দ্র আর বস্তুটা আছে এইখানে। ওকে, আমরা দেখি এতটুকু কত? এতটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, আর এতটুকু কত? ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে এইচ। তাইলে আমার এই পুরাটুকু কত? এই পুরাটুকু হচ্ছে আর প্লাস এইচ। ভালো কথা।
এবং আমার অভিকর্ষজ ত্বরণটা কত, কোনখানে, এই ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কত, জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, আর ভূপৃষ্ঠে কত পাইছিলাম ভাইয়া, জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এখন যদি তোমাকে দুইটার অনুপাত বাই করতে বলে, কিভাবে বাই করবা, জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার বাই জিএম বাই আর স্কোয়ার। সব কাটা, আর স্কোয়ারটা উপরে উঠে যাবে, আর প্লাস এইচ স্কোয়ারটা নিচে নেমে যাবে, আর স্কোয়ার বাই আর প্লাস এইচ স্কোয়ার। শেষ। অনুপাত বাইর করতে বললে অনুপাত হচ্ছে এইটা, ডাইরেক্ট আর স্কোয়ার বাই আর প্লাস এইচ স্কোয়ার, মানে কি দূরত্ব দুইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জি এর দূরত্ব উপরে চলে যাচ্ছে, জি প্রাইমের দূরত্ব নিচে চলে যাচ্ছে। শেষ। আর শুধুমাত্র এইটা মনে রাখলেই তোমার জন্য যথেষ্ট যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার। বুঝতে পারছি ভাইয়া? ফাইন। তাইলে এটা তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার, যেখানে জি কি মহাকর্ষ ধ্রুবক, এম কি পৃথিবীর ভর, আর প্লাস এইচ কি কেন্দ্র থেকে ওই পয়েন্টটার দূরত্ব, আর কি কেন্দ্র থেকে মানে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ কি ভূপৃষ্ঠ থেকে ওই পয়েন্টটার দূরত্ব। এই জিনিসগুলো একদম ক্লিয়ার থাকতে হবে। এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে, আর আর প্লাস এইচ কি পুরা কেন্দ্র থেকে। ঠিক আছে, ফাইন। একটু তুলে নাও তোমরা খাতায় মনোযোগ দিয়ে। আমার সাথে কে কে ক্লাস করছে একটু কমেন্ট করে জানাও তো, দেখি আমার পরিচিত মানুষ কেউ আছে নাকি। আরিজিতিয়ান নিহাল, ভালো আছো তুমি? আচ্ছা, এরপরে আসি। এখন আসি আমরা কিসে, এখন যাব আমরা এইচ গভীরতার ক্ষেত্রে। হ্যাঁ, আগে যে এত কিছু বুঝাইছি, তোমরা যদি না বুঝে থাকো, না বুঝে থাকলে তো আসলে একটু কষ্ট, কিন্তু তোমাদের কোনো লস হবে না, আমার কষ্ট হবে, তোমাদের কোনো লস হবে না। কেন? কারণ এখন যে সূত্রটা লেখাবো ওই সূত্রটা জানলেই তুমি এই ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা সব ম্যাপ পারবা। ঠিক আছে, জাস্ট কি জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। ফাইন, শেষ। এই সূত্রটাই একটু চিত্র এঁকে তোমাদেরকে মনে রাখাই। বস্তুটা আছে, ও নো, বস্তুটা আছে, ধরো কেন্দ্র হচ্ছে আমার এইটা, আর বস্তুটা আছে এইখানে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় আছে। তাইলে কেন্দ্র থেকে কত দূরে আছে? কেন্দ্র থেকে আর মাইনাস এইচ দূরে আছে। ফাইন, শেষ। তোমাকে জাস্ট জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, শেষ কাহিনী। এখানে আমার এইচটা কি? এইচ হচ্ছে গভীরতা, কতটুকু গভীরে গেছে সে, আর বাকি সব তো জানোই। জিটা কি? জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ।
আর কি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। শেষ। বুঝতে পারছি? ফাইন। তাহলে শেষ, আমাদের 2টা টপিক শেষ হয়ে গেল। আমরা নেক্সট টপিকগুলো পড়ার আগে চলো কিছু ম্যাথ করে আসি। ফার্স্টেই নিউটনের মহাকর্ষ সূত্র, তবে আমার মনে হচ্ছে এখানে নিউটনের মহাকর্ষ সূত্রে ম্যাথ দেয়া নাই। দেখি তাও। সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। এখানে আগে দেখি, সূর্য হতে ন্যূনতম দূরত্বে পৃথিবীর কেন্দ্রাতিমুখী বল। এটা হচ্ছে আমার আগের চ্যাপ্টারের জিনিস। আগের চ্যাপ্টারে কি ছিল বলো তো ভাইয়া? কেন্দ্রাতিমুখী বল মানে কি? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল সমান সমান কি ছিল? mv²/r, মানে এই যে নিউটনিয়ান মেকানিক্সে আর কি, mv²/r বা m⍵²r। এটা কি আমার? এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। খুব ভালো কথা। দেখি এখানে সব আছে নাকি। সূর্য হতে পৃথিবীর কেন্দ্রাতিমুখী বল মানে পৃথিবীর ভর লাগবে আমার। পৃথিবীর আর মানে কি? আর মানে হচ্ছে সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। আর সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব লাগবে, আর পৃথিবী যে বেগে ঘুরতেছে ওই বেগটা লাগবে। দেখি সব কিছু আছে নাকি। এই যে সূর্য হতে পৃথিবীর নিকটতম ও দূরতম দূরত্ব দেয়া আছে। যেহেতু আমাকে বলছে ন্যূনতম দূরত্বে পৃথিবীর কেন্দ্রাতিমুখী বল, মানে আমি কোন দূরত্বটা নিব? আমি হচ্ছে এই দূরত্বটা নিব। আর আমি পেয়ে গেলাম ভাইয়া। এরপর এম লাগবে। এম কি দেয়া আছে? এই যে দেখো, পৃথিবীর ভর দেয়া 5.96 × 10⁻24 কেজি, মানে আমার পৃথিবীর ভরটাও দেয়া আছে। এখন আমাকে খুঁজে কি বের করতে হবে? পৃথিবীর বেগটা দেয়া আছে কিনা। না, পৃথিবীর বেগটা দেয়া নাই। পৃথিবীর বেগটা আমাকে কিভাবে বের করতে হবে? সবসময় মনে রাখবা, বেগ ইজ ইকুয়াল টু, যদি সমবেগে ঘুরতে থাকে, পরিধি বাই সময়। পরিধি বাই সময়। পরিধিটা কত এখানে? 2πr। এই যে পৃথিবীর ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব 2πr বাই সময়। সময় কত? পৃথিবী সূর্যকে কত দিনে ঘুরে আছে বলো তো? 365 দিন। 365 ইন্টু একদিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। শেষ। 2πr বাই, এইভাবে করে আমরা ভি পেয়ে যাব। তাইলে আমার এম আছে, ভি আছে, আর আছে, সব কিছু আসে। আশা করি আমরা এখন ম্যাথটা পেরে ফেলবো। এটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের ম্যাথ ছিল না, এটা নিউটনিয়ান মেকানিক্সের ম্যাথ ছিল। আমি দেখাই দিলাম তোমাদেরকে। ঠিক আছে ভাইয়া? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, তাও যদি না বুঝে থাকো আমাকে একটু কমেন্টে জানাও, আমি ফ্রেশ স্ক্রিনে ম্যাথটা আবার করব। ওকে, আচ্ছা এরপরে যাই। এটা কি দিছে? এটাও আমার হচ্ছে ওই কেন্দ্রমুখী বল। আচ্ছা, তাও একটা কাহিনী আছে। এখানে দেখো, খুবই মজার একটা ম্যাথ। মজার একটা ম্যাথ কি? এখানে হচ্ছে উপগ্রহটা এই গ্রহটাকে কেন্দ্র করে ঘুরতেছে। উপগ্রহটা এই গ্রহটাকে কেন্দ্র করে ঘুরতেছে, তার মানে কি? তার একটা কেন্দ্রমুখী বল আছে ভাইয়া। এই কেন্দ্রমুখী বলটা কোন দিকে? এই দিকে। ও ওয়ে, আচ্ছা আমরা এখানে কেন্দ্রবিমুখী বল ধরে হিসাব করি। ঠিক আছে, ওর ভাইয়া করে দেন। ওকে ভাইয়া, কোনটা? আগেরটা?
আতিকুর রহমান আতিক, আগেরটা করব ভাইয়া? একটু জানাও কমেন্ট করে। আগে যে ম্যাথটা করলাম, আচ্ছা আমরা আগের ম্যাথটা আবার করি, ঠিক আছে? দেখো এখানে কি বলছে আগের ম্যাথটায়। দেখো মনোযোগ দিয়ে বুঝো, আশা করি পারবা। ভাগা হয়ে যাচ্ছে কেন? এইখানে ধরো পৃথিবী, আর এইটা হচ্ছে আমার সূর্য। সূর্যটাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, ফাইন। পৃথিবী যেহেতু ঘুরতেছে তার মানে কি, তার একটা কেন্দ্রমুখী বল আছে, তার একটা কেন্দ্রমুখী বল আছে। কেন্দ্রমুখী বল সমান সমান কত? mv²/r। এই কেন্দ্রমুখী বলটাই তোমাকে বাইর করতে বলছে, ঠিক আছে? আমার কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা কি তুমি জানো? না জানলে আমি একটু বুঝায় দেই। যে ধরো যদি m ভরের কোনো বস্তু কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘোরে, যদি m ভরের কোনো একটা বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘোরে, তবে তার একটা কেন্দ্রমুখী বল থাকে, ঠিক আছে? এই কেন্দ্রমুখী বলটা কার সমান? এই কেন্দ্রমুখী বলটা হচ্ছে সমান সমান mv²/r। অথবা আমরা কি জানি, v = ওমেগা। এই v এর জায়গায় ওমেগা আর বসাই দিলে আমরা পাবো mω²r। এই হচ্ছে আমার কেন্দ্রমুখী বলের কাহিনী। এটা আমরা ওই যে 4th চ্যাপ্টার নিউটনিয়ান মেকানিক্সে পড়ার কথা, আমি জানি না তুমি পড়েছো কিনা, ঠিক আছে? এই হচ্ছে আমার কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল মানে কি? কেন্দ্রের দিকে একটা বল, ঠিক আছে? যে বলের কারণে আমরা ঘুরতে পারি, বুঝাইতে পারছি? সো এই হচ্ছে আমার কেন্দ্রমুখী বলের কনসেপ্ট, পেয়ে গেলাম। এইখানে দেখো যে ভরটা ঘুরতেছে ওই ভরটা ইম্পর্টেন্ট, যাকে কেন্দ্র করে ঘুরতেছে ওর ভরের আমার দরকার নাই। এটা হচ্ছে যে ভরটা ঘুরতেছে ওর ভরটা ইম্পর্টেন্ট কেন্দ্রমুখী বল মেজার করার জন্য। আর এই আর দিয়ে কি বুঝায়? এই যে যাকে কেন্দ্র করে ঘুরতেছে এইটা আর এই ভরটার মধ্যবর্তী ডিস্টেন্সটা, এইটাই হচ্ছে আমার আর। বুঝতে পারছি ভাইয়া? ফাইন। তাইলে এইবার চলো আমরা এইখানে আসি। আমি এই জায়গাটা মুছে দিই, মুছে দিলাম। হ্যাঁ, তাইলে এখানে আমাকে mv²/rটা বের করতে হবে। ওকে, আমার কাছে m কি আছে? দেয়া আছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর কত দেয়া? 5.94 × 10⁻²৪ দেয়া। আমাকে ভিটা দেয়া নাই, ভিটা আমাদেরকে বাইর করতে হবে। ওইটা কিভাবে বাইর করতে হয় আমি দেখাচ্ছি। আরটা, আর আমাকে কত দেয়া দেখে আসি। আর আমাকে দেয়া হচ্ছে, দেখো নিকটতম দূরত্বটা নিতে হবে, কোশ্চেনে বলে দিছে। এটা কত? 1.47 × 10⁻40। × 10⁻14 স্কোয়ার, সরি শুধু আর, ঠিক আছে? এখন আমাকে ওই ভিটা বের করতে হবে, বেগটা। আবার আমরা অন্য চ্যাপ্টারের কনসেপ্টে চলে যাই।
ধরো কোনো বস্তু যদি এই পয়েন্টটাকে কেন্দ্র করে ঘোরে, এইভাবে করে ঘুরতেছে, তাইলে এই পুরা পথটা ঘুরে আসতে তার যদি টি সময় লাগে, তাহলে টি সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? টি সময়ে সে এই পরিধির সমান দূরত্ব অতিক্রম করলো না ভাইয়া? টি সময়ে সে এই পরিধির সমান দূরত্ব অতিক্রম করলো না? তাহলে টি সময়ে অতিক্রম করলো 2πr। অতএব একক সময়ে অতিক্রম করলো কত? 2πr/t। এইটাই কি আমার? এইটাই হচ্ছে আমার বেগ, তাই না? বেগ কি? একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে ওইটাই তো আমার বেগ। তাহলে এখানে দেখো, যদি পর্যায়কাল পরিমাণ সময়ে একবার সম্পূর্ণ ঘুরে আসে, এর মানে কি পর্যায়কাল পরিমাণ সময়ে সে পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ টি সময়ে 2πr দূরত্ব অতিক্রম করছে, একক সময়ে কত করছে? 2πr/t। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, সো বেগও আমি পেয়ে গেলাম। এখানে জাস্ট আমি এখন বেগটা বসাবো। চলো আমরা বসাই। Fc is equal to mv²/r। mv², ভিটা কই? ভিটা হচ্ছে এই যে এটা 2πr/t স্কয়ার/r। ঠিক আছে, আসি আমরা বসাইতে থাকি। m কত? 5.94 × 10⁻²৪। r কত? 1.47 × 10⁻14। আর 2πr /t², 2π × 1.47 × 10⁻14 বাই 2πr/t। এই টিটা হচ্ছে মজা। বলো তো, পৃথিবী সূর্যের চারদিকে কত সময়ে ঘুরে আসে? 1 বছরে ঘুরে আসে না? 1 বছর মানে কত? 365 দিন, 365। আর এটাকে আমার সেকেন্ডে নিতে হবে। সেকেন্ডে নেওয়ার জন্য কি? 365 × 24। একদিন সমান 24 ঘন্টা, তাইলে 365 × 24 × 60 × 60। একবারে সেকেন্ডে নিয়ে গেলাম, বাই স্কোয়ার, শেষ। এবার পারবা ভাইয়া? আশা করি এইবার তোমরা বুঝতে পারছো। আতিকুর রহমান আতিক, এরপরে আর কে জানি, ইসরাত জাহান স্মৃতি। তোমরা কি বুঝতে পারছো ম্যাথটা? বা কোথাও আটকাইলে আমাকে একটু মানে কমেন্টে বলে দাও যে ভাইয়া এই জায়গাটায় বুঝতেছি না। ঠিক আছে, আমাকে একটু কমেন্টে জানাও। আমার mv², v এর 365কে সেকেন্ডে কেমনে নিলাম? আচ্ছা, আতিকুর রহমান আতিক ক্লিয়ার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর কারো সমস্যা আছে এই ম্যাথটা নিয়ে কোনো জায়গায়? তাহলে আমি মুছলাম। এরপরে আসি হচ্ছে এই কোশ্চেনটায়। এখানে কি বলছে ভাই একটু দেখি, খুব মনোযোগ দিয়ে দেখি। এটা আমি যেবার এইচএসসি দিছিলাম ওইবারের কোশ্চেন। আমি যেবার এইচএসসি দিছিলাম ওইবারের ফিজিক্স কোশ্চেনগুলো খুব কঠিন ছিল। এটা এক্সেপশনাল, নর্মালি এত কঠিন হয় না। সো তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আশা করি বুঝবা। তার আগে আমি একটা কাজ করি, তোমাদেরকে 5 মিনিটের একটা গ্যাপ দেই। অনেকক্ষণ হয়ে গেছে আমরা পড়ালেখা করতেছি, 5 মিনিটের একটা গ্যাপ দেই তোমাদেরকে। এই 5 মিনিটে যা যা পড়াইলাম এগুলো একটু রিভিশন দাও, এরপরে এসে আমরা আবার স্টার্ট করব। ঠিক আছে? আর তোমাদের কোনো কমেন্ট থাকলে, সাজেশন থাকলে আমাকে কমেন্টে জানাও, আমি দেখতেছি কমেন্টগুলা।
আচ্ছা ভাইয়ারা, আজান শুরু হয়েছে, আমরা আর একটু গ্যাপ নেই। হ্যাঁ, আজানটা শেষ হোক।
আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো আবার আমরা শুরু করে দিই আজকের ক্লাস। তোমরা কি জয়েন করছো দেখি তো? মাত্র একজন কেন? আচ্ছা দেখি আরও কিছু মানুষ জয়েন করুক, তারপর আমরা শুরু করতেছি। আর এই জিতিয়ার নেহাল কি আছো? দেখি ওকে, লেটস স্টার্ট। এখানে দেখো খুব সুন্দর একটা কোশ্চেনে যাচ্ছি আমরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? এই যে একটা গ্রহ আছে, এই যে একটা উপগ্রহ আছে, এই যে একটা নভোযান, বলছে কি যে গ্রহ থেকে উপগ্রহের দিকে যাওয়ার পথে কোনো স্থানে নভোযানটির উপর লব্ধি বল শূন্য হবে কিনা। খেয়াল করো, আমরা একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরো এই যে আচ্ছা, আমরা ফ্রেশ বোর্ডেই যাই। এখানে একটা গ্রহ আছে, এখানে একটা উপগ্রহ আছে, আর এইখানে একটা নভোযান আছে। বলছে কি বলছে? গ্রহ থেকে উপগ্রহ, গ্রহ থেকে উপগ্রহের দিকে যাবে। চলো চলে যাই। যে এটা হচ্ছে আমার গ্রহ, এটা হচ্ছে আমার উপগ্রহ। গ্রহ থেকে উপগ্রহের দিকে যাওয়ার পথে কোনো জায়গায় তার লব্ধি বল শূন্য হবে কিনা, ঠিক আছে? চলো দেখি লব্ধি বল শূন্য হবে কিনা। প্রথমেই বলতো এই নভোযানটার উপর গ্রহ কি করতেছে? নভোযানের উপর গ্রহের একটা আকর্ষণ বল আছে, মানে গ্রহের দিকে আকর্ষণ বল। সিমিলারলি উপগ্রহের একটা আকর্ষণ বল আছে, এবং দুইটা বলে কি মানে বিপরীতমুখী পরস্পর, একটা এই দিকে আর একটা ওই দিকে, তাই না? ফাইন। তাইলে কখন নভোযানটির উপর কোনো বল থাকবে না? যখন এই বল আর এই বল সমান হবে, একটা আরেকটারে খেয়ে ফেলবে। বুঝাইতে পারছি? কি বুঝাইছি? যে নভোযানটার উপর গ্রহের একটা আকর্ষণ বল আছে, উপগ্রহের একটা আকর্ষণ বল আছে। গ্রহের আকর্ষণ বলটা কোন দিকে কাজ করতেছে? এই দিকে। উপগ্রহের আকর্ষণ বলটা কোন দিকে কাজ করতেছে? এই দিকে। তোমার কখন এই নভোযানের উপর কোনো বল কাজ করবে না? যখন এই বলটা আর এই বলটা সমান হয়ে যাবে। কেন? তারা পরস্পর বিপরীত দিকে হয়, একটা আরেকটারে খেয়ে ফেলবে। তুমি চিন্তা করো, ধরো একটা বস্তুর উপর তুমি এই দিকে টানতেছো, তোমার আরেকটা বন্ধু এই দিকে টানতেছে, কখন এই বস্তুটা কোনো দিকেই যাবে না। যখন দুইজনের বল সমান হবে। কেন? কারণ দুইজনের বল একজন আরেকজনের খেয়ে ফেলবে, সব বস্তুটার কোনো দিকে নড়বে না। বুঝতে পারছো? আচ্ছা দেখি তো কে কমেন্ট করতেছো। ওকে নেহাল, থাকো। আচ্ছা, কি হবে? দুইটা যখন সমান হয়ে যাবে, বস্তুটা কোনো দিকে যাবে না, বস্তুটা স্থির হয়ে থাকবে। তার মানে কি? বস্তুটার উপর আর কোনো বল কাজ করতেছে না, এই বলটা আর এই বলটা একজন আরেকজনকে খেয়ে ফেলতেছে। সোজা কথায় আসো আমরা এইবার এইটা যাই। তার মানে কথা কি? এই বলটা আর এই বলটা সমান হইতে হবে। তাহলে আমরা নভোযানের ভর ধরি ছোট এম, গ্রহের ভর ধরি এম গ্রহ, আর এইটার ভর ধরি এম উপগ্রহ। তাহলে এই বলটা এখন কত? এই বলটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে জি এম গ্রহ ইন্টু নভোযান বাই
এদের মধ্যবর্তী দূরত্ব কত ধরলাম, ধরে ফেলি এক্স, এক্স স্কোয়ার সমান সমান জি, এই বলটা এখন আমরা বাইর করব, এটা কত এম উপগ্রহ ইন্টু নভোযানের ভর এম, আর এদের মধ্যবর্তী দূরত্ব কত দেখে ফেলি কত দেয়া, খেয়াল করো এই পুরাটা দেয়া হচ্ছে 4.5 ইন্টু 10⁸, 4.5 ইন্টু 10⁸। আবার চলে যাই আমরা যে কি দেয়া, এই কতটুকু দেয়া 4.5 ইন্টু 10⁸। আমি এতটুকুকে কতটুকু ধরতেছি, এতটুকুকে ধরতেছি এক্স, তাইলে আমার এতটুকু কি হবে ভাইয়া, এতটুকু হবে বাকিটা, মানে টোটালটা হচ্ছে 4.5 ইন্টু 10⁸ মাইনাস বাকিটা কত এক্স, শেষ। তাহলে আমার এখানে কি বসবে ভাইয়া, 4.5 ইন্টু 10⁸ মাইনাস এক্স হোল স্কোয়ার, আর এখানে বসবে এক্স স্কোয়ার, শেষ। এখন আমার কি খেয়াল করবা, কোশ্চেনে গ্রহের ভর দেয়া আছে m1, উপগ্রহের ভর দেয়া আছে m2, আর নভোযানের ভর কি আমার লাগবে, নভোযানের ভর কিন্তু আমার লাগবে না, কারণ এই যে দেখো কেটে যাচ্ছে, দুইটা কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি গ্রহের ভর বসাবো, জিও কাটা চলে যাচ্ছে, আর উপগ্রহের ভর বসাবো, এরপরে এটা সলভ করে এক্স এর মানটা বের করে ফেলবো। এক্স এর মান যেটা আসবে, যদি চলো আমরা দেখি এক্স এর মান কত আসে, আশা করে ফেলি, তোমরা করে আমাকে জানাও, পাশাপাশি আমিও করতেছি। আমাকে যদি এই লাইনটা কেউ বুঝতে না পারো, আমাকে কমেন্ট করে জানাও, আমি আবার বুঝাই দিব। এম গ্রহ কত দেয়া, আচ্ছা আনসার আসবে হচ্ছে, তোমাদের আসছে নাকি আমাকে জানাও, যে আমার আসছে এক্স ইজ ইকুয়াল টু 2.25 ইন্টু 10⁸, ঠিক আছে, 2.25 ইন্টু 10⁸, মানে কি, মানে হচ্ছে আমার নভোযানটা কোথায়, এইখান থেকে এক্স দূরে, এই দূরত্বটা হচ্ছে 2.25 ইন্টু 10⁸। 2.25 ইন্টু 10⁸ মিটার দূরে গেলে কি হবে, তার উপর গ্রহের আকর্ষণ বল আর উপগ্রহের আকর্ষণ বল সমান হয়ে যাবে, সমান হয়ে গেলে কি হবে, তার উপর কোনো বল কাজ করবে না, যেহেতু তারা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে। ঠিক আছে ভাইয়া, ফাইন। ডান, এই ম্যাথটাও আমরা শেষ করে ফেললাম। কেউ না বুঝে থাকলে কমেন্টে জানাও। ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ, জাস্ট কোথায় আমার
দুইটা ওই যে কোশ্চেনটাই আমরা যাই ইজি ম্যাথ। কোশ্চেনটা কি ছিল যে গ্রহ আর উপগ্রহের মাঝখানে কোথায় আমার এই নভোযানের উপর কোনো বল থাকবে না, যে কোনো বস্তু আনো কোনো বল থাকবে না। আমরা পাইছি যে এই ডিস্টেন্সটায় কত 2.25 × 10⁸ এত মিটার দূরত্বে নভোযানটা যখন থাকবে গ্রহ থেকে তখন এর উপর কোনো আকর্ষণ বল থাকবে না। ফাইন। এরপরে আসি আমরা নেক্সট কোশ্চেনে। লেখচিত্রে দেখানো হলো চন্দ্রের কেন্দ্র থেকে দূরত্ব আর চন্দ্রপৃষ্ঠের উপরের বিভিন্ন দূরত্বের সাথে 1000 কেজি ভরের একটি বস্তুর উপর চন্দ্রের অভিকর্ষজ বল F এর পরিবর্তন। আচ্ছা, এই দিক বরাবর আর এই দিক বরাবর F, নো প্রবলেম। এখানে আসলে কোশ্চেনটা তুলতে মনে হয় একটু ভুল হইছে। এটা হচ্ছে আর, সো এখানে তো আর নিউটন হবে না, এখানে হবে মিটার। ঠিক আছে, আর এখানে হচ্ছে নিউটন। থাক, সমস্যা নাই, আমরা এই ম্যাথটা করব। এই ম্যাথটায় এই গ্রাফটা আমরা একটু দেখি এখানে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে। একটু মনোযোগ দিয়ে দেখি ভাইয়া। ওকে, আছি তো? দেখি এইখানে খেয়াল করো যে এই দিক বরাবর হচ্ছে এটা হবে মিটার, যেহেতু এই দিক বরাবর এই যে আর মানে দূরত্ব দেয়া তাহলে এটা অ্যাকচুয়ালি হবে মিটার। যে বলতেছে যখন এই 1000 কেজি বরের বস্তুটা চন্দ্র থেকে 1.75 মিটার দূরে থাকে তখন চন্দ্র আর ওই বস্তুটার বল হয় 1.6 × 10³ নিউটন। যখন 2.2 মিটার দূরে থাকে তখন এইটা কমে 1 × 10⁶ নিউটন হয়ে যায়। যখন 3.1 মিটার দূরত্ব হয় স্বাভাবিকভাবেই আরও কমে যাবে, যত দূরে যাবে কমতে থাকবে, তখন এফটা হয় এত। ঠিক আছে, যখন 4.3 হয় এফটা হয় এত। ডান, ফাইন। এখন আমাকে বাইর করতে হবে চন্দ্রের ভর কত। কোনো ব্যাপারই না, ঠিক আছে। আগে আমরা একটা কাজ করি, গ্রাফ থেকে ডাটাগুলা এক্সট্রাক্ট করি, আমার দূরত্ব আর বল। চলো আমরা এক্সট্রাক্ট করি ডাটাগুলা। ফার্স্টেই হচ্ছে আমার যখন দূরত্ব 1.75 × 10⁶ × 10⁶। আচ্ছা, 10⁶ আমরা না দিই যেহেতু আমাদের জায়গা কম। 1.75 তখন বল হচ্ছে 1.6 × 10⁻³ আছে, এটা মাথায় রাখতে হবে, ভুল করা যাবে না। যখন আমার 2.2 তখন কত? তখন হচ্ছে 1। যখন আমার 3.1 তখন কত? তখন হচ্ছে আমার 0.5। আর যখন আমার কত? যখন আমার 4.3 তখন কত? তখন হচ্ছে 0.25। চলো এই সেম ডাটাগুলো আমরা একটু পেজে লিখে নিই। আসি, আমরা গ্রাফ থেকে পাই দূরত্ব বনাম বল। দূরত্ব যখন 1.75 × 10⁶ মিটার, তখন বল কত? 1.6 × 10³ দূরত্ব যখন 2.2 × 10⁶, তখন বল কত? 1 × 10³ দূরত্ব যখন 3.1
ইন্টু 10⁶, তখন বল কত? বল হচ্ছে 0.5 ইন্টু 10³ দূরত্ব যখন কত? দূরত্ব যখন 4.3 ইন্টু 10⁶, তখন আমার 0.25 ইন্টু 10³ ঠিক আছে ভাইয়েরা? তাহলে আসি, ওই বস্তুটার ভর কত? 1000 কেজি। আমাকে বাইর করতে হবে কি? আমাকে বাইর করতে হবে চাঁদের ভর। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী চাঁদের ভর মানে সরি এই 1000 কেজি ভরের বস্তুটা আর চাঁদের মধ্যকার আকর্ষণ বল কত? F ইজ ইকুয়াল টু জি এম ইন্টু এম চাঁদ বাই ডি স্কোয়ার। খুব ভালো কথা। এই যে এটা হচ্ছে ডি। তাহলে জি কত জানি আমরা ভাইয়া? জি জানি 6.67 ইন্টু 10⁻11। এম কত জানি ভাই আমরা? এম জানি 1000, দেয়া আছে 1000 কেজি। এম চাঁদ আমরা বাইর করতে হবে বাই ডি স্কোয়ার। খুব ভালো কথা। তাইলে এই এখন আমাদের আননোন কয়টা? আননোন আমাদের জাস্ট এম চাঁদ। তাহলে এখান থেকে আমার 4 সেট ডাটা আছে, 4 সেটের যে কোনো এক সেট ইউজ করে আমি এটা বের করে ফেলতে পারি। চলো আমরা এই সেটটা ইউজ করি। এখানে ডি কত দেয়া? এখানে ডি দেয়া হচ্ছে 1.75 ইন্টু 10⁶ স্কোয়ার। আর এফ কত দেয়া? এফ দেয়া হচ্ছে 1.6 ইন্টু 10³ শেষ। এইখান থেকে জাস্ট আমরা এম চারটা বাইর করব। পারবো না আমরা এখন করতে? আশা করি বুঝছি সবাই। কোথাও কেউ না বুঝে থাকলে আমাকে কমেন্টে জানাও। এরপর যাই, এটা মুছে দিই। আশা করি আমরা বুঝছি। ফোর্থ কোশ্চেনটা কি? ফোর্থ কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকের ডাটা ব্যবহার করে পৃথিবী পৃষ্ঠ ও চন্দ্র পৃষ্ঠ থেকে 2.55 ইন্টু 10⁶ মিটার উচ্চতায় ওই বস্তুর অভিকর্ষজ বলের তুলনা করো। আচ্ছা, মানে আমাকে 2.55 ইন্টু 10⁶ মিটার উচ্চতায় কোনো প্যারাই নেই। ফার্স্টেই আমরা আসি পৃথিবী পৃষ্ঠ থেকে। দূরত্বটা আগে লিখে নিই। আর ইজ ইকুয়াল টু 2.55 ইন্টু 10⁶। আগে পৃথিবী পৃষ্ঠ থেকে আসি, যে পৃথিবী পৃষ্ঠ থেকে 2.55 মানে এই যে এইটা এত উচ্চতায় তার বল কত? এফ ইজ ইকুয়াল টু কোনোই প্যারা নাই, জি এম এম বাই আর প্লাস এইচ স্কোয়ার শেষ। কারণ কেন্দ্র থেকে এই বস্তুটার দূরত্ব কত? আর প্লাস এইচ, তাই এখানে আমার আর প্লাস এইচ স্কোয়ার বসাইছি। সবসময় হিসাব করব আমরা পৃথিবীর কেন্দ্র থেকে। পৃথিবীর ভরটা বসাবো। পৃথিবীর ভর কত? 6 ইন্টু 10⁻24। আর এই বস্তুর ভর কত? 1000 কেজি। জি এর মান বসায় দাও, আমি এফ পেয়ে যাব। যে পৃথিবী পৃষ্ঠ থেকে
2.55 ইন্টু 10⁶ মিটার উচ্চতায় আমার আকর্ষণ বলের মানটা আমি পেয়ে যাব। ঠিক আছে, এরপর যাই এখন আসি আমরা চাঁদের ক্ষেত্রে। খেয়াল করো, চাঁদের ক্ষেত্রে আসি, খুবই সোজা। চন্দ্র পৃষ্ঠ থেকে 2.55 ইন্টু 10⁶ মিটার উপরে। চাঁদের ব্যাসার্ধ কি আমরা জানি? চাঁদের ব্যাসার্ধ কি আমরা জানি? পৃথিবীর ব্যাসার্ধ তো আনসারে কি হবে? F = gmm/r+h²। আগেরটা তো পৃথিবী পৃষ্ঠ ছিল, আর এর জায়গায় আমরা পৃথিবীর ব্যাসার্ধ বসে দিচ্ছি। চাঁদের ব্যাসার্ধ পাবো কই? দেখো কোশ্চেনে দেয়া আছে, এই যে কোশ্চেনে চাঁদের ব্যাসার্ধ বলে দেয়া আছে। চাঁদের ব্যাসার্ধ হচ্ছে 1.75 ইন্টু 10⁶ মিটার। চাঁদের ব্যাসার্ধ কত বলে দেয়া আছে? 1.75 ইন্টু 10⁶। সো ইজি। আসি জি, চাঁদের এমটা বসাবা, যেটা তুমি গ নাম্বার থেকে পাইছো, এটাই তোমার উদ্দীপকের হেল্প। ইন্টু এম হচ্ছে কি আমার 1000, এরপরে r+h²। আর এর জায়গায় তুমি চাঁদের ব্যাসার্ধ 1.75 ইন্টু 10⁶ বসাবা, প্লাস এইচ কত? 2.55 ইন্টু 10⁶ হোল স্কোয়ার। শেষ। ঠিক আছে, এটাই করবা তোমরা। আচ্ছা, আমি কখনোই কিন্তু তোমাদেরকে ম্যাথ করে দেই না, খুব কঠিন না হইলে আমি কখনো তোমাদেরকে ম্যাথ করে দেই না। কারণ আমি চাই না মানে আমি করে দিব আর তোমরা শুধু তাকায় থাকবা। আমি চাই তোমরা ম্যাথটা করো। ঠিক আছে, কারণ পরীক্ষা হলে তোমাদের সাথে আমি থাকবো না, এই জন্য আমি পুরো ম্যাথটা তোমাদেরকে বুঝাই দেই, আর আমি এক্সপেক্ট করি তোমরা আমাকে করে দিবা। এখন এই অনলাইন ক্লাস আসায় আমাদের একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে এই যে আমরা ভাইয়ারা আমরা সব করে দিয়ে দিই তোমাদেরকে, তোমরা শুধু তাকায় তাকায় দেখো আর মনে করো পরীক্ষা হলে গেলে তোমরা পেরে ফেলবা, এগুলোই তোমাদের মনে থাকবে। কিন্তু ম্যাথটা যদি নিজে না করো কখনোই তোমরা পরীক্ষা হলে গিয়ে পারবা না। ঠিক আছে, এই জন্য আমি যখন পড়াই আমি চেষ্টা করি যেন ম্যাথগুলো আমার নিজের করে দেওয়া না লাগে। আমি তোমাদেরকে বুঝাই, একদম সব কিছু বুঝায়, ধরো আছে না ভাত খাওয়ায় দেওয়া, আমি মাখায় দিছি, আমি মুখে তুলে দিছি, এখন তোমার কাজ হচ্ছে চাবানো, চাবায়া গিলা, চাবায়া হজম করা। ঠিক আছে, কিন্তু অনলাইনের আশায় এমন একটা অবস্থা হয়েছে যে ভাতটা চাবায়া জাস্ট ধরো স্যুপ বানায়া আমরা মুখে তুলে দিই, তোমরা জাস্ট স্যুপটা খাও। এই জন্য আমাদের একটু পরীক্ষা হলে সমস্যা হয়ে যায়, বুঝতে পারছো? এই জন্য আমাদের যদিও আমি যে এই ভাতটা মাখায় দিচ্ছি তোমাকে, মুখে তুলে দিচ্ছি, এই মুখে তুলে দেওয়াটাও আমার উচিত হচ্ছে না। আমার উচিত ছিল শুধু ভাতটা মাখাবা কেমনে ওইটা তোমাদেরকে দেখায় দেয়, এরপরে তোমাদেরকে ছেড়ে দেয়া যে তোমরা মাখাও, তোমরা খাও, তোমরা চিবাও, তোমরা হজম করো। ঠিক আছে, চলো আমরা পরের ম্যাথে যাই। এখন যেহেতু তোমাদের সময় নাই, তাই আমরা একদম তোমাদেরকে মাখায় দিচ্ছি, মুখে তুলে দিচ্ছি, এখন তোমরা চিবাও আর হজম করো। ঠিক আছে, পরের কোশ্চেনটা আসি ভাইয়া। আচ্ছা, তার আগে আমি একটু কমেন্টস চেক করে নিই।
ওকে ভাইয়া, আমরা পরের ম্যাথে যাই। চার নম্বর ম্যাথে কি বলছে? 4 নম্বর ম্যাথে আমরা দেখতেছি একটা বর্গক্ষেত্র দেয়া আছে। বর্গক্ষেত্রটায় বলছে কি, এই যে 2 মিটার বাহু বিশিষ্ট এবিসিডি বর্গক্ষেত্রের কেন্দ্র দেয়া আছে। উক্ত বিন্দুতে, মানে এই কেন্দ্র ওতে 1 কেজি ভরের বস্তু রাখা আছে। এবিসি বিন্দুতে যথাক্রমে 4 কেজি 4 কেজি 2 কেজি 2 কেজি ভরের 4টি বস্তু রাখা আছে। বলছে ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে কিনা। ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে কিনা মানে কি বোঝায় বলো তো ভাইয়া? মানে বোঝায় যে বস্তুটি স্থির থাকবে কখন? যখন বস্তুটার উপর কোনো বল কাজ করবে না। মানে এইখানে যতগুলা বল কাজ করতেছে একটা আরেকটারে খেয়ে ফেলবে, একটা আরেকটারে নিউট্রাল করে ফেলবে, তখন আমার এই ও বিন্দুতে বস্তুটা স্থির থেকে যাবে। বুঝাইতে পারছি? চলো করি। প্যারা নাই, না বুঝলে আমরা ম্যাথ করি, ম্যাথ করার সময় বুঝবা। চলো ভাইয়া ম্যাথটা আমরা দেখি। এইখানে আমাদেরকে প্রথমেই এই 1 কেজি ভরের বস্তুর উপর এই 4 কেজির আকর্ষণ বল কাজ করতেছে। আকর্ষণ বলটা কোন দিকে হবে? এই দিকে। এই ওকে সে নিজের দিকে টানতেছে। এই বি কি করতেছে? ও আকর্ষণ করতেছে। ডি কি করতেছে? সেও আকর্ষণ করতেছে। সি কি করতেছে? সেও আকর্ষণ করতেছে। ভালো কথা ভাইয়া। এখন খেয়াল করো, এই প্রত্যেকটার, যেহেতু এটা বর্গ, এই প্রত্যেকটার দৈর্ঘ্য কিন্তু আর, কারণ বর্গের কর্ণ সমান সমান, কর্ণের অর্ধেকও সমান সমান হবে আর। দেখো খেয়াল করো, তাইলে বলো তো এই 1 কেজির উপর এই 4 কেজির আকর্ষণ বল কত? আকর্ষণ বল হচ্ছে G4(1/r²) r², ঠিক আছে। এই 1 কেজির উপর এই 4 কেজির আকর্ষণ বল কত? Gmm, মানে 4(1/r²). ভালো কথা। এই 4 কেজির উপরে এই 1 কেজির উপরে এই 2 কেজির আকর্ষণ বল কত? G2(1/r²). এই 2 কেজির এই 1 কেজির উপরে এই 2 কেজির আকর্ষণ বল কত? সেম, G2(1/r²). এটা ঝামেলা হয়ে গেল। ঝামেলাটা কোথায় খেয়াল করো। এইটা হচ্ছে আমার 2G/r², আর এইটা হচ্ছে আমার 4G/r²। তাহলে এই দুইটা কি সমান হইল? এই দুইটা তো সমান হইল না।
তার মানে একটা আরেকটারে খাইতে পারবে না। আবার দেখো এইটা হচ্ছে 4g/r², আর এটা হচ্ছে কত 2g/r²। এইটার এইটা কি সমান হইল? এইটার এটা সমান হইল না, তার মানে একটা আরেকটাকে খাইতে পারবে না। তাইলে কি হবে? তাইলে ঝামেলা আছে। তার মানে আমার একটা আরেকটাকে খাইতে পারলো না, অর্থাৎ এই ও বিন্দুটার উপরে, এই 1 কেজি ভরের উপরে বল থাকবে, বল কাটাকাটি হয়ে শেষ হয়ে যাবে না, বল থাকবে। সো এই এই 1 কেজি ভরের বস্তুটা স্থির থাকবে না। এই 1 কেজি ভরের বস্তুটার উপর একটা বল কাজ করবে এবং এই 1 কেজি ভরের বস্তুটা ওই বলের দিকে ক্রিয়া করবে। ঠিক আছে? কখন স্থির থাকতো? যদি এই বলটা সমান হইতো আর এই বলটা সমান হইতো, তখন ওরা একজন আরেকজনের খেয়ে ফেলতো। ঠিক আছে? তখনই 1 কেজি ভরটা স্থির হইতো। যেহেতু এখন খাওয়া দাওয়া করতে পারতেছে না, কেন? কারণ ও এই 1 কেজিকে বেশি বলে টানতেছে, এই সি 1 কেজিকে কম বলে টানতেছে। সো এই দুইটা একটা আরেকটারে খেয়ে এই দিক বরাবর কাজ করবে, আবার এই দুইটা একটা আরেকটারে খেয়ে এই দিক বরাবর কাজ করবে। সো আলটিমেটলি এই ও বিন্দুর উপর বলটা শূন্য হচ্ছে না। সো তোমার ও বিন্দুতে বলটা স্থির অবস্থায় নাই। ঠিক আছে? কেমনে বাইর করবা? তাহলে শুরুতেই দেখো, শুরুতেই বলবা 1 কেজির উপরে এই এ বিন্দুর 4 কেজির আকর্ষণ বল g4/r², এই 1 কেজির উপরে বি বিন্দুর 4 কেজির আকর্ষণ বল g4/r², এই 1 কেজির উপরে সি বিন্দুর 2 কেজির আকর্ষণ বল g2/r², ডি বিন্দুর 2 কেজির আকর্ষণ বল g2/r²। শেষ। এরপরে এগুলা করে দেখাবা যে এখানে একজন আরেকজনকে নালিফাই করতে পারতেছে না, যেহেতু এরা সমান সমান না। ওকে, ধরো আরো স্পেসিফিক্যালি বলে দেই, যেহেতু ও এ এবং ও সি, ও এতে ক্রিয়ারত বল এবং ও সিতে ক্রিয়ারত বল সমান সমান নয়, সেহেতু এরা একজন আরেকজনকে নিরপেক্ষ করতে পারতেছে না। একইভাবে ও বি এবং ও ডিতে ক্রিয়াশীল বল সমান সমান নয়, সো তারা একে অপরকে নালিফাই মানে কি নিরপেক্ষ করতে পারতেছে না। ঠিক আছে? তার মানে ও বিন্দুর উপর একটা বল কাজ করবে, ও বিন্দুতে ওই 1 কেজি ভরের বস্তুটা স্থির থাকতে পারবে না, সে তার উপর যে লব্ধি বল, ওই লব্ধি বলের দিকে ক্রিয়া করবে। ঠিক আছে ভাইয়েরা? পারবা? ওকে, ফাইন। কেউ না বুঝলে আমাকে বলো, আমি আরো ডিটেলসে ব্যাখ্যা করে দিব। বুঝলাম? আচ্ছা, এরপর আমরা যাই হচ্ছে
আচ্ছা ভাইয়েরা, চলো আমরা পরের ম্যাথে যাই। আমরা জানি এটা যে মঙ্গল পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান কত। মঙ্গল পৃষ্ঠের অভিকর্ষ, এটা বের করা কোনো ব্যাপার? আমরা অভিকর্ষ ত্বরণ সমান সমান কি জানি? জি ইজ ইকুয়াল টু gm/r²। জি তো সার্বজনীন ধ্রুবক 6.67 × 10⁻11। এম কি? এই যে দেখো ভর দেয়া আছে। ব্যাসার্ধ কি? এই যে দেখো ব্যাসার্ধ দেয়া আছে। শুধু মনে রাখবা ব্যাসার্ধের জায়গায় কিলোমিটার থেকে মিটারে নিতে হবে, শেষ। এইটাই জি ইজ ইকুয়াল টু gm/r², শেষ। এটা আমি আর করাচ্ছি না। এরপর আসি, 5 কেজি ভরের একটি বস্তু কি বলল? উদ্দীপকে উল্লেখিত অন্য গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? অন্য গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? চলো দেখি। 5 কেজি ভরের একটি বস্তু ভূপৃষ্ঠে মুক্তিবেগে নিক্ষেপ করায় সেটি মহাশূন্যের অন্য একটি গ্রহ, দেখো আমার লাগবে কি অন্য একটি গ্রহ, অন্য একটি গ্রহে পৌঁছায় যার ভর পৃথিবীর ভরের 16 গুণ, পৃথিবীর ভরের 16 গুণ এবং ব্যাস কি হলো? এবং ব্যাস পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ। ঝামেলা আছে, ব্যাস পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ। ওকে, অভিকর্ষ ত্বরণের মান কত? এটাও কোনো প্যারা না। আমরা কি জানি ভাইয়া? আমরা জানি, চলো এখানেই করে ফেলি আর নোটে না যাই, জি ইজ ইকুয়াল টু gm/r²। এখন জি আর এম এর জায়গায় কি বসাবো? যেহেতু বলছে 16 গুণ, 16 ইন্টু পৃথিবীর ভর 6 × 10⁻24 বাই ব্যাসার্ধটা। ব্যাসার্ধ বের করা কিন্তু কঠিন হবে। এখানে বলছে ব্যাস মানে হচ্ছে 2r। 2r ইজ ইকুয়াল টু হোয়াট? পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ। পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ মানে 8 ইন্টু কত? 8 ইন্টু 6.3। 8 ইন্টু 6.3 ইন্টু 10 কিউব কিলোমিটার, তাহলে মিটারে নিলে 10⁶ হয়ে যাবে, 10⁶। অতএব আমার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে, এই 2টা এখানে নিয়ে আসি, 8/2 ইন্টু 6.3 ইন্টু 10⁻6 মানে 4 ইন্টু 6.3 ইন্টু 10⁶, অর্থাৎ 4 ইন্টু 6.3 ইন্টু 10⁶। এইটাকে স্কোয়ার করে নাও, শেষ। এই হচ্ছে আমার আনসার, gm/r²। আশা করি পারবা তোমরা এটা। gm/r², 16 গুণ, 16 জাস্ট এম এর জায়গায় 16 ইন্টু পৃথিবীর ভর বসাইছি আর ব্যাসার্ধটা আলাদা করে বের করে নিছি। খেয়াল করো এখানে কিন্তু একটু ঝামেলা করছে, বলছে ব্যাস পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ। খেয়াল রাখতে হবে এটা, নাইলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের এই টপিকটা শেষ, পরেটাই যাই। পরেরটা হচ্ছে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। কিছুই করার নাই, ইজি। কি বলছে? পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উপগ্রহের ওজন পৃথিবী পৃষ্ঠের ওজনের 80% হবে। মানে কি? পৃথিবী পৃষ্ঠে ওজন হচ্ছে গিয়ে mg, উপগ্রহে ওজন মানে উপগ্রহের ওজন হচ্ছে mg প্রাইম। মানে সোজা কথা mg প্রাইম ইজ ইকুয়াল টু mg ইন্টু 80%, 80/100। অর্থাৎ mm তো কাটা, g প্রাইম ইজ ইকুয়াল টু g ইন্টু 0.8। এইটা খুঁজে বের করতে হবে আমার। ঠিক আছে, আরো সুন্দর করে বুঝাই, চলো আমরা পরের পাতা মানে নোটসে চলে যাই। এই যে ধরো পৃথিবী,
ধরলাম উপগ্রহটা এইচ উচ্চতায় গেলে, উপগ্রহটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলে 80%, ওজন 80% হয়। একটু দেখি ওজন 80% হয় না 80% হারায়? না, ওজন 80% হয়। এখন খেয়াল করো, সে যখন পৃথিবী পৃষ্ঠে ছিল তখন তার ওজন কত ছিল? mg। এখন তার ওজন কত এইচ উচ্চতায় গেলে? mg প্রাইম। আর কোয়েশ্চেন অনুসারে কি বলে দিছে ভাইয়া? কোয়েশ্চেন অনুসারে বলে দিছে mg প্রাইম ইজ ইকুয়াল টু mg এর 80%। কাটা, g প্রাইম ইজ ইকুয়াল টু g ইন্টু 0.8। আমরা কি বলছিলাম ভাইয়া? জি প্রাইম কেমনে ইউজ করব? জি প্রাইম হচ্ছে gm বাই r প্লাস এইচ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জি সমান সমান কি ছিল? জি ছিল gm বাই r স্কোয়ার ইন্টু 0.8। এখানে কি হবে ভাইয়া? gm কাটা চলে যাবে। আর এর মান আমরা জানি, আর এর মান কত দেয়া আছে? হয়তো 6400 কিলোমিটার, বা কোয়েশ্চেনেই দেয়া আছে, দেখি তো দেয়া আছে নাকি। হ্যাঁ, এই যে 6400 কিলোমিটার, আর এর মান 6400 কিলোমিটার দেয়া আছে। আর কিছু কি লাগবে? আর আমাদের কিছুই লাগবে না, জাস্ট আমরা এখান থেকে এইচ এর মানটা বাই করব। ঠিক আছে, জাস্ট এই সমীকরণটা সলভ করে এইচ এর মানটা বাই করব। কিভাবে আমরা তাও একটু দেখাই, যে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.8। এই সমীকরণটা থেকে এইচ এর মানটা বের করবো, এই সমীকরণটা সলভ করে। এই সমীকরণটা কিন্তু ডাইরেক্ট তুমি ক্যালকুলেটরে চাইলে সলভ করতে পারবা। ওকে, ফাইন। তাহলে এই ম্যাথটা বুঝছি, ফাইন। পরের ম্যাথে যাই। পৃথিবী পৃষ্ঠ হতে 600 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার এবং পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ এত। আচ্ছা, ভালো কথা। উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত? মানে কি? জি প্রাইমটা বের করতে হবে। হোয়াট ইজ জি প্রাইম? জি প্রাইম ইজ ইকুয়াল টু gm বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখানে এইচ এর মান দেওয়া আছে 600 কিলোমিটার, তুমি জাস্ট 600 ইন্টু 10 কিউব মিটারে নিয়ে যাবা, বা 600 ইন্টু 1000 করে মিটারে নিয়ে যাবা, ওইটা এইচে বসায় দিবা, জি আর এম এর মান বসবে, ক্যালকুলেটর করে মান বের হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, ফাইন, ডান। পরের পাতা যাই। ঘূর্ণন জনিত কারণে, আচ্ছা এরপরে আসি। ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, ফোনটা কি চেঞ্জ করবেন? দেখছেন, কন্টিনিউ করব। আচ্ছা, এরপরে আসি। পৃথিবীর নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টা একবার প্রদক্ষিণ করে, একে আহ্নিক গতি বলে। পৃথিবীর এই ঘূর্ণন গতির জন্য অভিকর্ষ ত্বরণ সর্বত্র সমান নয়। পৃথিবীর ব্যাসার্ধ এত। আচ্ছা, এইটার থিওরিটা আমি এখনো পড়াই নেই, চলো পড়ি। মনে আছে ক্লাসের শুরুতেই আমি কি বলছিলাম? ক্লাসের শুরুতেই আমি বলছিলাম যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয় তিনটা কারণে। একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠে গেলে, আরেকটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় চলে গেলে, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে পৃথিবীর কৌণিক গতির জন্য। ঠিক আছে, পৃথিবীর কৌণিক গতির জন্য। চলো, কৌণিক গতির জন্য কি পরিবর্তন হয় এটা তোমাদের মানে আমি কিভাবে আসছে আমি দেখাইতে চাচ্ছি না, জাস্ট সূত্রটা মনে রাখবা যে কৌণিক গতির জন্য সে 9.8 না হয়ে একটু কমে যায়। কতটুকু কমে যায়? জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। শেষ। এখন কোনটা কি পরিচয়? ওমেগাটা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ,
কৌণিক বেগ সমান সমান কত 2π/t, তাই না? ওমেগা সমান সমান আমরা জানি না 2π/t। এই টিটা কি ইজি, 24 দিন, পুরা 24 দিনে একবার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে, তাহলে 2π/t। 24 দিনকে তুমি সেকেন্ডে নাও, 24 × 60 × 60 শেষ। পারলাম 2π/t করে ফেললাম। আর আরটা কি? আরটা হচ্ছে ভাইয়া পৃথিবীর ব্যাসার্ধ। ল্যামডাটা কি? ল্যামডাটায় আসি। ল্যামডাটা হচ্ছে, ল্যামডাটা একটু ভালো করে বুঝো, যে এই হচ্ছে আমার পৃথিবী, এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখন ধরো এইখানে একটা বিন্দু আছে, পৃথিবীর এই রেখাটা হচ্ছে বিষুব রেখা। এই বিষুব রেখা বা কেন্দ্রের সাথে এই পয়েন্টটা যে কোণ তৈরি করে, এটাই হচ্ছে আমার ল্যামডা বা অক্ষাংশ বলে এটাকে। ল্যামডা মানে হচ্ছে অক্ষাংশ, এই বিষুব রেখার সাথে যে কোণটা তৈরি করে আছে, ঠিক আছে? মানে কেন্দ্র থেকে বিষুব রেখার সাথে যে কোণটা তৈরি করে আছে, বা আরো সুন্দর করে বলি যে এই পয়েন্ট এবং কেন্দ্রের সংযোগকারী রেখাংশ বিষুব রেখার সাথে যে কোণটা তৈরি করে, এটাই হচ্ছে আমার অক্ষাংশ, ল্যামডাটা, ঠিক আছে? তাহলে যদি আমার পয়েন্টটা বিষুব রেখায়, বুঝিনি, আচ্ছা ভাইয়ারা, আসি আমরা একটু তাইলে অক্ষাংশ ব্যাপারটা বুঝছি, আশা করি বুঝে গেছি সবাই। এখন আমরা কয়েকটা কেস দেখি। হ্যাঁ, ধরো বললো তোমাকে বিষুব রেখার উপর কোনো বিন্দু, অথবা আমার মেরু রেখার উপর কোনো বিন্দু। মেরু রেখা কোনটা জানো ভাইয়া? এই দুই কোণার দুই রেখাটা, দুই মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু, এই যে মেরু রেখার উপর কোনো বিন্দু আর বিষুব রেখা। হোয়াট ইজ দিস? আবার লিখতেছি, দাঁড়াও। এটা হচ্ছে ভাই আমার কি? কেন্দ্র। এই রেখাটা আমার কি? বিষুব রেখা। এই রেখাটা আমার কি? মেরু রেখা। মেরু রেখা, ঠিক আছে, ফাইন। এখন আমাকে বলছে যে বিষুব রেখার উপর অবস্থিত কোনো পয়েন্ট, ধরো এই পয়েন্টটা, আর আমাকে বলছে মেরু রেখার উপর অবস্থিত কোনো পয়েন্ট, এই দুই পয়েন্টের অভিকর্ষজ ত্বরণ বের করো। সো এটার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্টে আসি এইটার জন্য, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার। বিষুব রেখা বিষুব রেখার সাথে কত কোণ তৈরি করে? কমন সেন্স, 0 ডিগ্রি, 0 ডিগ্রি। আর এটার জন্য আসি, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ল্যামডা কত? 90 ডিগ্রি, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ভাই আমার কাহিনী। ওকে, কারণ মেরু রেখায় আমার দেখো
এই মেরুরেখা আর কেন্দ্রে সংযোজক সরলরেখাটা বিষুব রেখার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করতেছে, এই জন্য আমার ল্যামডাটা হয়েছে 90। আর বিষুব রেখা আর কেন্দ্রের সংযোজক সরলরেখাটা বিষুব রেখার সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করতেছে, এই জন্য আমার ল্যামডা হয়েছে 0। মনে থাকবে ভাইয়া? ঠিক আছে, ফাইন, মুছে দিচ্ছি। তাহলে আসি, এখানে বলছে 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত অঞ্চলে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। কি, কোনো ব্যাপারই না। জি ইজ ইকুয়াল টু জি প্রাইম মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। সব জানি ভাইয়া, সব পারি, জাস্ট আমরা ল্যামডাটা বসাবো। ঠিক আছে, জিটা বের হয়ে চলে আসবে। অ্যাকচুয়ালি ভুল করছি, জি প্রাইম জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা সমান সমান 9.8 মাইনাস ওমেগা। কি বলছি ভাইয়া? ওমেগা ছিল 2π/t। টি কত এখানে? টি হচ্ছে 24 দিন, মানে 24 × 60 × 60, 2π/t। 2π/t হোল স্কোয়ার। আর কত? আর হচ্ছে কি আমার 6400 কিলোমিটার ইন্টু 10³ মিটার করে নিলাম, ইন্টু কস স্কোয়ার ল্যামডা। কস স্কোয়ার ল্যামডা কত? কস স্কোয়ার 45 ডিগ্রি। এইটাই হচ্ছে আমার আনসার জি প্রাইমের। আশা করি পারবা। ওকে, ফাইন। এরপরে কোশ্চেনটা কি বলছে? বিষুব অঞ্চলে অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ শূন্য হলে পৃথিবীর কৌণিক বেগের কিরূপ পরিবর্তন ঘটাইতে হবে। মানে খেয়াল করো, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার। যেহেতু বিষুব রেখা বলছে, কি হবে বলো তো ভাইয়া? হবে কস স্কোয়ার 0 ডিগ্রি। কস স্কোয়ার 0 ডিগ্রি কেন? আমরা আগেই বলে আসছি বিষুব রেখা মানে ল্যামডা হচ্ছে 0। তাইলে বলছে অভিকর্ষ ত্বরণ শূন্য হইতে হবে, মানে জি প্রাইম ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 9.8 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 0-র মান কত? 1। তাহলে কস স্কোয়ার 0 1 ওমেগা স্কোয়ার আর। তার মানে কি? তার মানে ওমেগা ইজ ইকুয়াল টু হোয়াট? ওমেগা ইজ ইকুয়াল টু 9.8 বাই আর √। শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমার কাহিনী। ওমেগা যদি এত হয়, তাইলে আমার বিষুব অঞ্চলে অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ শূন্য হবে। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারছি ম্যাথটা। আচ্ছা, তাইলে আমরা এখন একটা গ্যাপে যাই, আমরা একটা ব্রেকে যাই। আমাদের ফোনের চার্জ নাই আসলে। আমরা হচ্ছে ঠিক 8টায়, হ্যাঁ, আধা ঘন্টার একটা গ্যাপ নেই, ঠিক 8:15-তে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। এবং আমাদের যে বাকি টপিকগুলো আছে, কি কি টপিক আছে? কৃত্রিম উপগ্রহ, মুক্তিবেগ, আর কি বলে ওই মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব, এগুলা একটানে আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, একদম ইজি টপিক। কঠিন জিনিসপত্র তোমরা পড়ে ফেলছো, এগুলোও অ্যাকচুয়ালি কঠিন ছিল না, খুবই সহজভাবে তোমরা পড়ছো। আশা করি বাকি টপিকগুলোও ইনশাল্লাহ খুবই সহজভাবে পড়বা। 8:30টায় দেখা হবে তোমাদের সাথে। ওকে ভাইয়েরা, বাই।